আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। কেন বাংলাদেশের ভিতর দিয়ে চলবে ভারতের ট্রেন? কেন ভারত পাশ্চাত্য ও ইসরায়েলের অপরাধযজ্ঞে শরিক হতে পছন্দ করে? কেন আয়রন ডোমের অকার্যকরতার ব্যাপারে আমেরিকার উদ্বেগ? লেবাননে হামলা করলে কি ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে? কেন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা? সতর্ক করল কানাডীয় সংস্থা। চীনকে ঠেকাতে তিস্তার জন্য বাংলাদেশে দল পাঠাবে ভারত। লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা ইসরায়েলের। শেখ হাসিনার সঙ্গে চুক্তি নিয়ে যে কারণে মোদির ওপর ক্ষুব্ধ মমতা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। কেন বাংলাদেশের ভিতর দিয়ে চলবে ভারতের ট্রেন? বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল ট্রানজিট ও তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সরকার প্রধানের বৈঠকে। শনিবার ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে মোট 10টি সমঝোতা স্মারকে সই করে দুই দেশ। বৈঠকের শেষে বিকেলে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের একটা অংশ থেকে ভারতেই আরেকটা অংশে রেলওয়ে সংযোগ চালু করতে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে। পরীক্ষামূলকভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলবে বলে জানিয়েছেন মিস্টার কোয়াত্রা। বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন, দুই দেশের নেতাদের বৈঠকে রেল ট্রানজিটের বিষয়টি বেশ গুরুত্ব পায়। তিস্তা নদীর পানির সঠিক ব্যবহারে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে দুই সরকার প্রধানের এই বৈঠকে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য একটি কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে। ভারতের প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত এই বৈঠকে ফলপ্রসূ বলে দাবি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আরও বলেন, আমরা রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ, অভিন্ন নদীর পানি বন্টন, বিদ্যুৎ ও জ্বালানি এবং আঞ্চলিক বহুপক্ষীয় সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি। টানা তৃতীয়বারের মতন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিতে কোনো সরকার প্রধানের এটাই প্রথম দ্বিপক্ষীয় সফর। বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে চীন ও ভারতের টানাটানি। প্রতিবেদনে বলা হচ্ছে, তিস্তা নদী পুনরুদ্ধার এবং ব্যবস্থাপনা প্রকল্পে অর্থায়নের জন্য ভারতের সর্বশেষ প্রস্তাব এবং চীন ইতিমধ্যেই একই প্রকল্পের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রস্তাব করায় বেইজিং এবং নয়াদিল্লির মধ্যে এক ধরনের উত্তেজনার পরিস্থিতি। প্রিয় ভালোবাসার দর্শক, এই খবরটি প্রসঙ্গে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। অপরদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, কেন ভারত পাশ্চাত্য ও ইসরায়েলের অপরাধযজ্ঞে শরিক হতে পছন্দ করে? ইহুদিবাদী ইসরায়েলের দৈনিক ইয়োদ ইউথ অহরনিয়ত লিখেছে, ভারত গাজার যুদ্ধের প্রথম থেকেই ইসরায়েলের কাছে সমরাস্ত্র সাহায্য পাঠিয়েছে। দৈনিকটির তথ্য অনুযায়ী ভারত গাজার বিরুদ্ধে যুদ্ধে গোলা বারুদের এক বড় অংশই সরবরাহ করেছে ইসরায়েলকে। পার্স টুডে জানিয়েছে, ইসরায়েলও ভারতের সশস্ত্র বাহিনীকে সুসজ্জিত করতে হায়দ্রাবাদে ড্রোন তৈরির একটি কারখানা বানিয়েছে। ভারতীয় সূত্রগুলো জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের বেশ কয়েকটি ড্রোন লেবাননের হিজবুল্লাহর হাতে ভূপাতিত হওয়ায় ইসরায়েলের জন্য 20টি ড্রোন তৈরি করেছে ও সেগুলো ইসরায়েলে পাঠিয়েছে। ভারত অতীতকাল থেকে বহুজাতির আবাসস্থল ও শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসেবে পরিচিত। গত এক দশকে
দেশটির উপনিবেশবাদ বিরোধী সংগ্রামী জাতি হিসেবে এক বিশাল মর্যাদাও অর্জন করেছিল, কিন্তু গত এক দশকে, বিশেষ করে গত 2 বছরে তার এই সম্মান ও ইমেজ বিশ্বের জাতিগুলোর কাছে ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও বেশি বিস্ময়ের ব্যাপার হলো ভারতের এই অবস্থা বিশ্বের উত্তরাঞ্চলের দেশগুলো ও পশ্চিমের দেশগুলোতে অপছন্দীয় হয়ে রয়েছে এবং অপশ্চিমা জাতিগুলোর কাছে ভারতের ইমেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের বদনাম কুড়ানোর প্রভাবক বিষয়গুলোর মধ্যে রয়েছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নানান ভুল সিদ্ধান্ত ও উপনিবেশবাদের জুলুমের শিকার দেশগুলোর বিরুদ্ধে উপনিবেশবাদীদের প্রতি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সহায়তা। এই দলটির কোনো কোনো গোষ্ঠী বা গ্রুপ ইসলাম বিরোধী তৎপরতায় জড়িত, ইসরায়েলের প্রতি সাহায্য ও সমর্থন দেওয়া এবং শ্বেতাঙ্গ বর্ণবাদীদের তৎপরতার ক্ষেত্রে পশ্চিমা আধিপত্যবাদীদের স্বার্থের সেবক। অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে কেন আয়রন ডোমের অকার্যকরতার ব্যাপারে আমেরিকার উদ্বেগ। মার্কিন সূত্রগুলো বলছে লেবাননের ইসলামী প্রতিরোধী আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মোকাবিলায় ইহুদিবাদী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অকার্যকর হয়ে যেতে পারে বলে ওয়াশিংটন উদ্বিগ্ন হয়ে পড়েছে। 3 জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে CNN জানিয়েছে ওয়াশিংটনের কোনো কোনো কর্মকর্তা সত্যিকার অর্থেই এই ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে লেবানন ও ইসরায়েলের মধ্যে ব্যাপক ভিত্তিক যুদ্ধ বেঁধে গেলে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলি বিশেষ করে আয়রন ডোমকে অকার্যকর করে দিতে পারে। পার্স টুডের রিপোর্ট অনুসারে ইহুদিবাদী ইসরায়েলি কর্মকর্তারাও এই ব্যাপারে উদ্বেগের মধ্যে রয়েছেন, কারণ আয়রন ডোমের ব্যাটারিগুলি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল ভাণ্ডারের আওতার মধ্যেই রয়েছে। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বুধবার এক ভাষণে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের অজেয় থাকার কাল্পনিক দুর্গ তাসের ঘরের মতন ধসে পড়েছে। তিনি বলেন, হিজবুল্লাহ এখনো পর্যন্ত তার বিশাল সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহার করছে মাত্র, এবং তার হাতে এমন কিছু চমক রয়েছে যা যুদ্ধের ময়দানে প্রদর্শন করা হবে। হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ইসরায়েলের আয়রন ডোমের ব্যাটারিগুলি লক্ষ্য করে বেশ কয়েকবার সফল হামলা চালিয়েছে। অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, লেবাননে হামলা করলে কি ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে? লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি আমাদেরকে ভীত করে না এবং আমাদের ভয় পাওয়া উচিত নয়, কারণ শত্রু ভালো করে জানে আমরা কঠিনতম পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করছি। সেই সঙ্গে এই কথাও সে জানে আগ্রাসন চালালে তার কপালে কি আছে। সাইয়দ আহমদ গত বুধবার হিজবুল্লাহ ফিল্ড কমান্ডার তালেব শামী আবদাল্লাহ ওরফে হাজি আবু তালেবের শাহাদাত প্রসঙ্গে এক টেলিভিশনে ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। হিজবুল্লাহ নেতার ওই ভাষণের পর আরব বিশ্বের প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার আব্দুল বারী তাওয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে কোনো রকম কাপুরুষতা দেখানোর চেষ্টা করলে হিজবুল্লাহ তার দাঁত ভাঙা জবাব দেবে। পার্স টুডের রিপোর্ট অনুসারে রাই আল ইউয়াম পত্রিকায় এক সংবাদ বিশ্লেষণে তাওয়ান লিখেছেন, সাইয়েদ হাসান নাসরুল্লাহ ভাষণের গুরুত্ব উপলব্ধি করতে হলে আমাদেরকে ওই ভাষণের ব্যাপারে 3 পক্ষের প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে হবে। এই সাংবাদিক তার নিবন্ধে বলেন, সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডেস। তিনি ঘাবড়ে গিয়ে বলেছেন, লেবাননের বিরুদ্ধে কোনো যুদ্ধে সাইপ্রাস জড়িত হবে না। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, কেন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা সতর্ক করল কানাডীয় সংস্থা। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা সম্পর্কে সতর্ক করে দিয়ে জাস্টিন ট্রুডো সরকারকে আসন্ন এই পরিস্থিতির পরিণতি মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে বলেছে।
পলিসি আউটলুক নামক কানাডার একটি সংস্থা ৩৭ পৃষ্ঠার এক প্রতিবেদনে পলিসি আউটলুক বলেছে, যুক্তরাষ্ট্রে যদি মতাদর্শগত পার্থক্য বাড়তে থাকে এবং গণতন্ত্র দুর্বল হয়, তাহলে আভ্যন্তরীণ উত্তেজনা আমেরিকাকে গৃহযুদ্ধের দিকে নিমজ্জিত করার আশঙ্কা রয়েছে। সম্প্রতি দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই বিষয়টি জানানো হয়। প্রতিবেদন অনুসারে পলিসি আউটলুকের এই গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আরও যেসব পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেগুলো উল্লেখ করা হয়েছে, যেমন স্থানীয়ভাবে জৈবিক অস্ত্রের ব্যবহার এবং দুর্ভিক্ষ। কল্পনাপ্রসূত প্রতিবেদন নয়, তবে একটি বিদেশি এবং বন্ধুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্রে এমন খবর বের করা হয়েছে যে মার্কিন সমাজে জাতীয় বিভাজনের পরিণতির কথা বলা হয়েছে। পলিটিকো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছে, আমেরিকা কানাডার জনগণের জন্য একটি প্রতিবেদনটি কতটা গুরুত্ব সহকারে নেওয়া উচিত। প্রতিবেদনে শত শত বিশেষজ্ঞ এবং সরকারি কর্মকর্তাদের বিজয়মূলক ঘটনাগুলো মতামত পরীক্ষা করছে, যা কানাডাকে প্রস্তুত করতে হতে পারে। তারপর সেগুলো কতটা ঘটবে, কতটা দ্রুত ঘটবে, সেগুলো কতটা বিঘ্নিত হতে পারে, তার উপর ভিত্তি করে পরিস্থিতিগুলোকে গুরুত্বপূর্ণ গড়ে তোলে। অপরদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো, চীনকে ঠেকাতে তিস্তার জন্য বাংলাদেশে দল পাঠাবে ভারত। তিস্তা নদীর সংরক্ষণের প্রকল্পে বাংলাদেশকে সাহায্য করার আশ্বাস দিয়েছে ভারত। শনিবার নয়াদিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রী যথাক্রমে ভারতের নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক হয়। পরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে তিস্তার সংরক্ষণ এবং উন্নয়নের প্রকল্পে সহায়তার জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠাবে নয়াদিল্লি। আর সেই বিশেষজ্ঞ দল পাঠানোর ঘটনাটা ঘোষণা হওয়ার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দেশটির কূটনৈতিক মহল, কারণ ইতিমধ্যে ওই প্রকল্পের উপর চীনেরও নজর রয়েছে। বড় অঙ্কের টাকারও প্রস্তাব দিয়েছে চীন। যদিও ভারতের পক্ষ থেকে সরকারিভাবে যে মন্তব্য করা হয়েছে তাতে চীনকে নিয়ে কোনো শব্দ উচ্চারণ করা হয়নি। খবর হিন্দুস্তান টাইমসের। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা জানান, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে নদীগুলি রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়। প্রাকৃতিকভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটার কারণে নদী বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে দিয়ে অনেক নদী বয়ে যাচ্ছে, আর সেগুলোর মধ্যে অন্যতম হলো তিস্তা। তাই তিস্তার বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো, লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা ইসরায়েলের। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণ লেবাননের বনাঞ্চল লক্ষ্য করে ফসফরাস বোমা চালিয়ে দেওয়া হয়েছে। এর ফলে সেখানে আগুন ধরে গেছে। কাফার কিলা শহরের কাছে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে CNN। হিউম্যান রাইটস ওয়াচের গবেষক রামজি কাইজ সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছেন, জনবহুল এলাকায় এমন এক ধরনের বোমা অত্যন্ত ক্ষতিকর। এলাকায় ইসরায়েলের এয়ারবাস্ট সাদা ফসফরাস যুদ্ধাস্ত্র ব্যবহার নির্বিচারে বেসামরিক লোকজনের ক্ষতি করছে, অনেককে তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য করছে। এদিকে আল জাজিরার সানাদ ফ্যাক্ট চেকিং এজেন্সি যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, আপার গ্যালিলির আয়েলেত শাহরে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহর ড্রোন হামলা সেনাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। সাদা ফসফরাস কতটা ক্ষতি করে? সাদা ফসফরাসের সংস্পর্শে এলে মানুষ তীব্র জ্বালা অনুভব করে। অনেক ক্ষেত্রে এটা মানুষের হাড় পর্যন্ত পুড়িয়ে দিতে পারে। এর নিরাময়ে অনেক সময় লাগে, সেই সঙ্গে সংক্রমণের ঝুঁকিও থেকে যায়। সর্বশেষ আমাদের হাতে যে নিউজটি রয়েছে তা হলো শেখ হাসিনার সঙ্গে চুক্তি নিয়ে, যে কারণে মোদির ওপর ক্ষুব্ধ মমতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে 10টি বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি ফারাক্কা চুক্তির নবায়ন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ক্ষেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাকে বাংলা বিক্রির পরিকল্পনা বলে তিনি অভিহিত করেছেন। মমতার দল তৃণমূল কংগ্রেস বলেছে, রাজ্যের বুকে রাজ্যকেই এড়িয়ে এবং স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ কিছুতেই করতে দেওয়া হবে না। আনন্দবাজারের খবরে বলা হয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ফরাক্কা গঙ্গা চুক্তিতে রাজ্য সরকারের পক্ষ কিন্তু নবায়ন করার বিষয়ে রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি, যা অত্যন্ত খারাপ সিদ্ধান্ত। পাশাপাশি বলা হয়েছে, এই চুক্তি বাবদ রাজ্য সরকারের যে পাওনা টাকা তাও বকেয়া রয়েছে। গঙ্গার ড্রেজিংয়ের কাজ বন্ধ